ওয়েলকাম টু রবিমার্গ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। আমরা আমাদের বাড়ির ছাদে আজকে একটা অবজারভেশন শিবির করেছি। এই পর্যবেক্ষণ শিবিরে আজকে যে মহাজাগতিক আকর্ষণ চন্দ্রগ্রহণ সবাই জানি আমরা, কিন্তু বিশেষত্ব হচ্ছে যে আজকে লুনার টোটাল এক্লিপস হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যাবে। প্রতি রাতেই আমরা পৃথিবীর ছায়ায় আসি, পৃথিবীর যেই দিকটা অন্ধকার হয় অর্থাৎ সূর্যের বিপরীত দিকটা, সূর্য এখন যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে পৃথিবীর এক লম্বা ছায়া পড়েছে। সেই ছায়া মহাশূন্যে রয়েছে। সেই ছায়ার মধ্যে দিয়ে চাঁদ ইতিমধ্যে প্রবেশ করেছে 8:59। একটু খেয়াল করলে বোঝা যাবে, আমি যে চাঁদটা সরাসরি শেয়ার করছি, ফেসবুকে লাইভ করছি বন্ধুদের জন্য, যে যারা বিশেষ করে ছাত্রছাত্রী আছো, এইটুকু জানাতে চাই যে আমরা সরাসরি টেলিস্কোপে ধরেছি। আমি লাইভ করছি, আমার যে টেলিস্কোপ ব্রেসারের টেলিস্কোপ, সেখানে 102 mm এর টেলিস্কোপ, সেখানে আমি সরাসরি এই ফোনটা অ্যাডাপ্টারে সেট করে আমি সরাসরি চাঁদের ছবি আমি লাইভ করছি। তো এখানে আমরা কয়েকজন আছি, আমাদের মেম্বাররা, ছোটরা বড়রা সবাই আছে। তো আমরা সবাই আলোচনা করছি যে এই পৃথিবীর যে ছায়ার মধ্যে দিয়ে চাঁদ প্রবেশ করেছে, তো সবাই খেয়াল করলে একটু দেখতে পাবে। দেখো, তোমরা দেখো যে এই যে গোটা চাঁদের বডিটা দেখছো, এই চাঁদের দেহের বাঁ দিকটা, মানে আমরা যে বাদিক, আমাদের যে বাদিকটা দেখছি সেটা চাঁদের পশ্চিমাংশ। চাঁদ প্রতিদিন পূর্ব দিকে একটু একটু করে সরে সরে যায়। এখন তো চাঁদটা পুরোটাই গোল দেখাচ্ছে, তাহলে গ্রহণ হলো কোথায়? হ্যাঁ, সেইটাই বলতে যাচ্ছিলাম যে দেখো চাঁদের গোটা দেহটা যদি দেখো, তাহলে চাঁদের ঠিক এই বাদিকটা, মানে আমরা যে বাদিকটা দেখছি, আমাদের যে বাদিক, অর্থাৎ চাঁদের যে দিকটা, চাঁদের দিক থেকে চাঁদের পশ্চিম দিক, সেটা সেই অংশটা, এই যে কালো কালো ছোপগুলো দেখো, যে দিকটা কালো কালো ছোপ বেশি সেই দিকটা দেখো একটু ব্রাইটনেসটা কম ডান দিকের তুলনায়। ও, মানে একটু পরে গিয়ে এটা হবে। হ্যাঁ, তো এই যে এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীর যে দিকটা ছায়া পড়েছে, সেই ছায়াটার দুটো পার্ট আছে, একটা ডার্ক জোন আর একটা হচ্ছে সেমি ডার্ক বলতে পারি। একটাকে নাম দেওয়া হয়েছে পেনাম্বরা, একটার নাম আমরা। এই আমরা অঞ্চলে অর্থাৎ ডার্ক জোনে যখন প্রবেশ করবে তখন দেখবো চাঁদের ওই অংশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কিন্তু এই মুহূর্তে চাঁদের সম্পূর্ণ দেহটা আমরা দেখতে পাচ্ছি এই কারণে যে চাঁদ এখন প্রচ্ছায়ার মধ্যে প্রবেশ করেছে, পেনাম্বরার মধ্যে প্রবেশ করেছে, যে ছায়াটা খুব একটা ডার্ক নয়। পেনাম্বরা কি? পেনাম্বরা হচ্ছে পৃথিবীর যেদিকে সূর্য আছে তার উল্টো দিকে, মানে আমি যদি কোনো একটা বস্তু রেখে তার উল্টো দিকে টর্চ জ্বালাই, তাহলে সেই বস্তুর ছায়া টর্চের বিপরীত দিকে পড়বে। ঠিক সূর্যের আলো পৃথিবীর গায়েতে পড়ে পৃথিবীর একটি ছায়া মহাকাশের মধ্যে, স্পেসের মধ্যে লম্বা হয়ে পড়ছে। সেই ছায়াটা আমরা দেখতে পাচ্ছি না। যখনই ছায়াটা যদি কোনো একটা দেয়ালে ফেলা যায় তবেই তো আমরা দেখতে পাবো। সেরকমই চাঁদটা যেন ওই ছায়ার মধ্যে এসে ও একটা দেয়ালের কাজ করছে, তখন আমরা বুঝতে পারছি যে ওই অংশে পৃথিবীর ছায়া পড়েছে। তো যখন এই ছায়াটার দুটো পার্ট হয়, সূর্য থেকে আলো তো অসীম দূরত্ব থেকে আসলে পরে আমরা সূর্যের আলোটাকে সমান্তরাল হিসাবে বিবেচনা করি, সমান্তরাল রশ্মি হিসাবে বিবেচনা করি। সমান্তরাল রশ্মি কোনো এই পৃথিবীর উপরে পড়ার পরে পৃথিবীর বিপরীত দিকে যে ছায়াটা হয়, সেই ছায়ার একটা ডার্ক জোন তৈরি হয়, যেটা একটা বিন্দুতে গিয়ে অনেক দূরে গিয়ে মিশে যায়। সেই ডার্ক জোনটাকে বলা হয় আমরা, আর তার পাশে বেশ খানিকটা অঞ্চল হয় যেটাতে খানিকটা আলো থাকে, আলো প্রবেশ করে। সেই অংশটা অতটা ডার্ক নয়,
এখন সেই অংশে প্রবেশ করেছে যাকে বলা হয় পেনাম্বরা। এই পেনাম্বরাতে প্রবেশ করার কারণে চাঁদের যে অংশটা, অর্থাৎ এই যে পশ্চিম দিকটা বলছিলাম, মানে আমাদের বাঁ দিকটা, যে দিকটা এই সমুদ্র বা চাঁদের মেয়ারগুলো বেশি, এই যে চাঁদের যে সমুদ্র মানে কালো কালো ছোপগুলো, এগুলোকে চাঁদের সমুদ্র বলা হয়, সেই অংশটা যে দিকটা বেশি, সেই দিকটা দেখো, একটু খেয়াল করলে দেখো যে ওই দিকটা ব্রাইটনেসটা একটু কম, অর্থাৎ ওই অংশটা ওই পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করেছে, তাই ওই দিকে ব্রাইটনেসটা কম, কিন্তু গোটা বডিটাই আমরা দেখতে পাবো। কিন্তু কখন থেকে বলো তো আমরা চাঁদকে সেই অংশটা মানে খুব ডার্ক হয়ে যেতে দেখবো? যখন মুন পেনাম্বরায় ঢুকবে। পেনাম্বরায় এখন ঢুকেছে, ও যে এখানে ছায়াটা অত গাঢ় নয়, তাই আমরা গোটা চাঁদকে দেখতে পাচ্ছি এখনো, অর্থাৎ গ্রহণ শুরু হয়ে গেছে, তবুও আমরা গোটা বডিটাই দেখতে পাচ্ছি। কেন? কারণ ও এখন উপচ্ছায়া অঞ্চলে আছে। ঠিক 11টার সময় এই চাঁদের ঠিক এই দিকটাই, পশ্চিম দিকটা, যে দিকটা এখন কম আলোকিত বললাম, একটু অন্ধকারাচ্ছন্ন বলে মনে হচ্ছে, সেই দিকটাই তোমার প্রবেশ করবে ওই ডার্ক জোনে, অর্থাৎ আমরাতে, অর্থাৎ প্রচ্ছায়াতে প্রবেশ করবে। তখন দেখবে যে চাঁদের সেই অংশ মনে হবে যেন কেউ এক কামড় বিস্কুট খেলে যেরকম হয় ওইভাবে খেয়ে আছে। তারপর সেটা বাড়তে 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 গোটা চাঁদটাই ওই ছায়ার মধ্যে, ডার্ক ছায়ার মধ্যে চলে আসবে। এই কারণে এই চন্দ্রগ্রহণটা এত বেশি স্পেশাল। এই যে আমরা যেরকম ছাদে এরকম আমরা 6-7 জনে দেখছি, এরকম সারা পৃথিবী জুড়ে দেখছে। আরও স্পেশালিটি যে এই বছর 2025-এর এই আজকের দিনে যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, সেই চন্দ্রগ্রহণটা সারা পৃথিবীর 85% মানুষ টোটালিটি বা পার্শিয়ালি দেখতে পাচ্ছে, উপভোগ করছে। আচ্ছা, ব্লাড মুন কি? ব্লাড মুন সম্পর্কে বলি। ব্লাড মুন বিষয়টা হলো যে রক্তাভ বা রক্তিম এরকম যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, বা ব্লাড, এর সঙ্গে রক্তের কোনো যোগ নেই, একটা লালচে আভা এই চাঁদের গায়ে আমরা দেখতে পাবো। মানে চাঁদটাকে আমরা জেনারেলি কি দেখি? রূপোলি রঙের, উজ্জ্বল চকচকে, তাই না? এর মধ্যে বৈজ্ঞানিক যুক্তি কি আছে? যে সূর্যের আলো চাঁদের উপর পড়ছে, তার কারণে সেই আলোর মধ্যে তো সব রকমের আলো আছে, আমাদের যে স্পেকট্রাম বলে, বর্ণালী বলে জানি, বেনি, আসহ, কলা, সেখানে সবগুলো 7টা রঙই আছে, তাই চাঁদ সেইটাই রিফ্লেক্ট হচ্ছে। ফলে চাঁদকে আমরা সাধারণ সময়ে উজ্জ্বল সাদা রঙের দেখি বা রূপোলি রঙের দেখি। কিন্তু এই যখন পূর্ণ গ্রহণ হবে, তখন চাঁদের যে প্রচ্ছায়া অঞ্চলটা শুরু হবে, যেই অঞ্চলটা আছে, সেইখানে যদি দুটো রেখা কল্পনা করি, সেই পর্যন্ত আলো চাঁদের মধ্যে প্রবেশ করতে পারছে না, তাই জন্য ও ডার্ক জোনে প্রবেশ করেছে। এখন এই যে আলোকিত অংশ আর যেখানে পৃথিবীর ছায়া পড়ল, সেই অংশের মধ্যে পুরোপুরি অন্ধকার হয় না। চাঁদকে আমরা কখনোই গ্রহণে হারিয়ে যেতে দেখি না, পুরোপুরি কালো হয়ে যেতে দেখি না, কখনোই কোনো গ্রহণেই চাঁদকে আমরা পুরোপুরি হারিয়ে যেতে দেখি না। চাঁদের গায়ে খানিকটা আলো প্রবেশ করে। কেন? এর জন্য দায়ী হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের আবহমণ্ডল। বোঝা গেল? তাহলে পৃথিবীর যে ছায়াটা পড়েছে এই মহাকাশের মধ্যে, লম্বা করে পড়েছে, সূর্যের আলো পৃথিবীর গায়ে লেগে, পৃথিবীর উল্টো দিকে, সূর্য যেদিকে আছে তার উল্টো দিকে স্পেসের মধ্যে যে ছায়াটা রয়েছে, সেই ছায়াটার দেখ বাঁদিকের অংশটা আরো বেশি বাড়ছে, মানে হ্যাঁ একটু কালচে লাগছে না? হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই ছায়াটার মধ্যে কোনো আলো পৌঁছানোর কথা না, কিন্তু আমাদের আবহমণ্ডলের কারণে এই সূর্যের আলো যে অংশে আলোকিত রয়েছে, সেই অংশের কিছুটা আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, হয়ে এই চাঁদের পিঠে পড়ছে। এবার এদের মধ্যে সব থেকে দীর্ঘ তরঙ্গ হচ্ছে লাল বা তার কাছাকাছি কমলা। এই লাল এবং কমলা ওরা কম বিচ্ছুরিত হচ্ছে, ওদের তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড়। আর নীল অপেক্ষাকৃত যে খুব ছোট, খুব ক্ষুদ্র তরঙ্গ, সেগুলো আমাদের স্পেসে
বিচ্ছুরিত হয়ে সবাই চলে যাচ্ছে, ওরা চাঁদ অবধি পৌঁছতে পারছে না, কিন্তু লাল বা কমলা চাঁদের পৃষ্ঠে গিয়ে পড়ছে। এবং চাঁদের মাঝামাঝিটা যখন টোটাল লুনার এক্লিপস হবে আমরা দেখব চাঁদের ঠিক দেহটার মাঝামাঝি অংশে এইটা পৌঁছাবে, এই লাল আলো বা অরেঞ্জ কালারটা বেশি করে পৌঁছে। এই কারণে ওকে লালচে বাদামি বিভিন্ন গ্রহণে আমরা এরকম বিভিন্ন দেখেছি এর আগেও। হ্যাঁ, 1915 সালে হয়েছে, 18 সালে হয়েছে, বিভিন্ন বছরে দেখা গেছে যে টোটাল লুনার এক্লিপসে রংটা বাদামি, তামাটে, লালচে ইত্যাদি রঙের হয়। আর কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা লাইভ দেখছি, আরেকবার বলি যারা দেখছে, আমরা লাইভ দেখছি। আমাদের 102 মিলিমিটার ব্যাসের 102 মিলিমিটার ডায়ামিটার এমন একটি লেন্স আছে, এমন টেলিস্কোপে আমরা সরাসরি লাইভ করছি, চাঁদের ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা আমাদের ছাদে রবিমার্গ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আমরা সদস্যরা এখানে আছি। আমরা আমাদের ছাদে একটা অস্থায়ী পর্যবেক্ষণ শিবির করেছি আজকের জন্য। আমরা উপভোগ করছি এই মহাজাগতিক দৃশ্য, যেখানে চাঁদের পশ্চিমাংশ, অর্থাৎ আমরা যেভাবে চাঁদকে দেখছি এখন, প্রত্যেক দর্শক যেভাবে দেখছো, তাদের বাঁ দিক মানে পূর্বের দিক, সেই অংশটা আসলে চাঁদের পশ্চিম দিক। সেই অংশটা সূর্যের আলো পড়ে, পৃথিবীর গায়েতে আলো পড়ে সূর্য যেদিকে আছে তার বিপরীত দিকে একটা লম্বা পৃথিবীর ছায়া পড়েছে। যে ছায়া আমরা প্রতিদিন রাত্রিবেলায় যে অন্ধকার আমরা যাপন করি, তা আসলে সেই ছায়ারই অংশ। সেই ছায়া প্রলম্বিত হয়ে মহাকাশের মধ্যে বিস্তৃত হয়েছে। আর চাঁদ এমন দূরত্বে প্রদক্ষিণ করে সূর্যের পৃথিবীর চারিদিকে যে আজকে তার এমন একটা কি বলে সিকোয়েন্স হয়েছে, কি যেন বলে ওকে, সমাপতন ঘটেছে, যে চাঁদ ওই ছায়া অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ওই ছায়ার দুটো অংশ, একটা পেনাম্বরা আর একটা আমব্রা। পেনাম্বরা হচ্ছে উপচ্ছায়া, যেখানে অতটা ডার্কনেস হয় না, ফলে গোটা চাঁদকে আমরা এখনো দেখছি, যদিও গ্রহণ শুরু হয়ে গেছে 9:59 মিনিটে, 8:59 মিনিটে, ঠিক 9টা বলতে গেলে। ঠিক 11টার সময় ওই প্রচ্ছায়া অর্থাৎ ডার্ক জোনে প্রবেশ করবে চাঁদ, যাকে আমরা বলি ইংরাজিতে। সেখানে প্রবেশ করবে চাঁদ, এবং এই অংশটাই, অর্থাৎ চাঁদের যে অংশটা আমি বললাম এখন পশ্চিম অংশ, অর্থাৎ যে দিকটা চাঁদের পূর্ব দিকে থাকে, মানে আমাদের পূর্ব দিকে থাকে, আমাদের বাঁ দিকে থাকে, সেই অংশটা চাঁদের পশ্চিম দিক। আরও ভালো করে বোঝানোর জন্য যদি কেউ বুঝতে চায়, যে গোটা চাঁদের বডিতে আমরা দেখছি অনেকগুলো কালো কালো ছোপ, যেগুলোকে বলা হয় মেয়ার বা সমুদ্র। সেইগুলো যেই দিকটা বেশি, সেই কালো কালো ছোপের সমুদ্রগুলো যে দিকটা বেশি, বাঁ দিকটা, সেই অংশটা একটু কম উজ্জ্বল লাগছে ডান দিকের তুলনায়, যেদিকে ছোপ ছোপটা কম। অর্থাৎ চাঁদের গ্রহণ শুরু হয়ে গেছে, উপচ্ছায়া গ্রহণ চলছে এখন। 8:59 শুরু হয়েছে, এখন কটা বাজে? 9:49, প্রায় 50 মিনিট হতে গেল। 11টার সময় আমরা কিন্তু আচ্ছা বলছি, অনলাইনে কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সেটার। খুব ভালো লাগছে, শুরু হয়ে গেছে চন্দ্রগ্রহণ। আর এখন একটু ফোকাসে আনতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যে এটা দীর্ঘস্থায়ী হয় না কেন? দীর্ঘস্থায়ী বলতে মানে লং টার্ম হয় না কেন? মানে সারাদিন ধরে? হ্যাঁ হ্যাঁ। আসলে আমরা পড়াশুনো করি ঠিকই, কিন্তু প্রকৃতিকে সবসময় দেখার সুযোগ রয়েছে, কিন্তু প্রকৃতিকে আমরা দেখি না, প্রকৃতি থেকে শিখি না।
হ্যাঁ, একজন জানতে চেয়েছে কখন দেখা যাবে। দেখা যাচ্ছে, চলছে। আবার বলছি, যারা সবে সবে জয়েন করেছো, এখন আর একটু বেশি বিট্টু জানা, এই মুহূর্তে জানিয়ে রাখি, আমরা আগেও অনেকবার বলেছি, আবার বলছি, এই মুহূর্তে গ্রহণ উপচ্ছায়া অঞ্চলে চাঁদের প্রবেশ ঘটেছে 8:59 এই মুহূর্তে উপচ্ছায়া আংশিক গ্রহণ চলছে। টোটাল এক্লিপস যেটা হবে সেটা 11টার সময় শুরু হবে, যেখানে প্রচ্ছায়াতে ঢুকবে চাঁদ এবং সেই অংশ ডার্ক জোনে আস্তে আস্তে যাবে, এবং 11:41-42 নাগাদ যারা চাঁদের ছবি তুলতে চান, এই ব্লাড মুন যেই সময় খুব ভালো দেখতে পাবো, সেই সময়টা হচ্ছে 11:41-42 নাগাদ। আপনারা যারা চাঁদের ছবি তুলতে চান সেই সময়টাকে আপনারা ফোকাস করুন। হ্যাঁ, যেটা বলছিলি, কি জিজ্ঞেস করছিলিস বল? দীর্ঘস্থায়ী হয় না কেন? দীর্ঘস্থায়ী বলতে কতক্ষণ, সেটা জানার জন্য আমাদের প্রকৃতিকে দেখতে হবে, জানতে হবে। আমি যদি বলি যে সারাদিন ধরে সূর্য আকাশের আমাদের মাথার উপর থাকে না কেন, তার মানে পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘুরছে। তাহলে সূর্য আকাশের কোনো এক বিন্দু থেকে কোনো এক বিন্দুতে যাওয়ার জন্য যে সময়টা নেয় সেটা আসলে পৃথিবীর গতি। তাহলে 24 ঘন্টায় পৃথিবী 360 ডিগ্রি পাক খায়। ওই রকম চাঁদও পৃথিবীর চারিদিকে 29 দিনে, প্রায় 29.5 দিনে, 1 মাস 29.5 দিনে, যেটাকে আমরা চান্দ্র মাস বলি, পৃথিবীর চারিদিকে পাক খায়। তেমনি আমরা অর্থাৎ পৃথিবীবাসীরা, পৃথিবী যেহেতু 24 ঘন্টায় এক পাক খায়, সেরকম চাঁদকেও দেখবো 24 ঘন্টায় পৃথিবীর মানে আমাদের যে আকাশ, আমাদের যে সেলেস্টিয়াল স্ফিয়ার, এই আকাশের এক প্রান্ত থেকে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাবে, এবং আবার পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। শুধু চাঁদ কেন, সমস্ত চাঁদ, সূর্য, অন্যান্য গ্রহেরা, অন্যান্য তারা, নক্ষত্র, সকলকে আমরা দেখব পৃথিবীর এই আহ্নিক গতির জন্য, দৈনিক গতির জন্য প্রতিদিন এদেরকে দেখব পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে। এখন দেখো আরো ভালো বোঝা যাচ্ছে, এই যে দিকটা আমি পশ্চিম বলছিলাম, আরো অনেকটা ডার্কনেস তৈরি হয়েছে। 11টা নাগাদ একেবারে ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, তো কতক্ষণ দেখতে পাবো সেটা নিয়ে বলছিলিস, যে দীর্ঘ সময় দেখতে পাই না কেন। হ্যাঁ, তো যেই সময়টুকু ওই ছায়ার মধ্যে দিয়ে যেতে সময় লাগবে, সেটা সেইটার জন্য একটু বোঝাতে হবে। একটা ছবি হলে ভালো হতো। ধরা যাক চাঁদ, পৃথিবীর যে ছায়াটা পড়েছে সেটা একটা গোল অংশ, সেই গোলটার যদি ডায়ামিটার হয়, ব্যাস হয়, সেই ব্যাস বরাবর যদি চাঁদ যায়, মনে করা যাক একটা গোল মাঠ আছে, সেই মাঠটা হলো পৃথিবীর ছায়াটা, সেই ছায়ার মধ্যে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তাহলে তুমি কতক্ষণ ধরে মাঠের মধ্যে দিয়ে হাঁটবে সেটা ডিপেন্ড করবে তোমার গতি, এবং গতিটা তো ফিক্স। এবং আরেকটা বিষয়, যে মাঠটার ওই গোল মাঠটার তুমি রেডিয়াস মানে ডায়ামিটার বরাবর যাচ্ছ, ব্যাস বরাবর যাচ্ছ, নাকি কোনো একটা জ্যা বরাবর যাচ্ছ, সেই ঘটনাটা ঘটে যায় নানাভাবে। যে এখন পৃথিবীর এই আজকে যে এক্লিপসটা হচ্ছে, মুন মোটামুটি কেন্দ্রীয় অঞ্চল দিয়ে যাচ্ছে ওই ছায়াটার, ফলে অনেকক্ষণ ধরে আমরা প্রায় 1 ঘন্টা 22 মিনিট ধরে আমরা দেখতে পাবো যে চাঁদ হচ্ছে ইয়ে দিয়ে যাচ্ছে, মানে টোটাল লুনার এক্লিপসটা হবে। ফলে আমরা যে 1 ঘন্টা 22 মিনিট প্রায় 2021 সালে যেটা হয়েছিল, তারপরে এটা সব থেকে বড়, সব থেকে দীর্ঘ সময়। বুঝতে পারলাম। ভালো লাগছে আস্তে আস্তে। পশ্চিম ভাই একটু ফোকাস আনতো। আমি ফেসবুকে লাইভ করছি, এসো পিন্টু, 11টার একটু আগে আসবে, তখন ডার্ক হতে শুরু করবে। ওই দেখো এখন বাদিকটা একটু ডার্ক হচ্ছে, ওই দেখো, হ্যাঁ এখন একদম স্পষ্ট। তাহলে আমি যা আসলে আমরা কিছু লোককে ডাকছিলাম তাই। এই বলছি যে তিথির ব্যাপারটা একটু বুঝিয়ে বলো না, যেটা আমাদের 9-এর সিলেবাসে আছে, ছাত্রছাত্রীদের একটু বুঝতেও সুবিধা হতো যদি কেউ দেখে কোন তিথিতে হয়, কখন হয়, বা পূর্ণ চন্দ্রগ্রহণটা কি, চন্দ্রগ্রহণ কি আরো আংশিক হতে পারে, বা কত বছর পরে হয়, এগুলো একটুখানি অ্যানালিসিস করলে মনে হয় অনেকের উপকার হবে।
না, অনেকগুলো প্রশ্ন এসে গেল, যার সঙ্গে এই চন্দ্রগ্রহণের সবটাতে সম্পর্ক নেই, তবু ছোট করে বলার চেষ্টা করছি। তিথি, প্রথম কথা, তিথি হচ্ছে চাঁদ পৃথিবীর চারিদিকে 29.5 দিনের কাছাকাছি একটা সময়ে এক পাক ঘোরে, একে চান্দ্রমাস বলে। এই যে 29.5 দিন, তার প্রতিটা দিনে চাঁদ একটু একটু করে তার নিজের পথে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে সরে যায়। এই পরিমাণটা প্রায় 13 ডিগ্রির মতো। এই প্রত্যেক দিনের যে চাঁদের পৃথিবীর চারিদিকে চলে যাওয়া, এই যে 13 ডিগ্রি করে চলে যাওয়া, এইটাকেই বলা হয় তিথি। এই টাইমটাকে বলা হয় তিথি। চাঁদ এই যে 360 ডিগ্রি টোটাল পরিক্রমণ করে পৃথিবীর চারিদিকে, এইটাকে যদি আমরা 27টা ভাগে ভাগ করে নিই, তার এক একটা হচ্ছে তিথি। তো চাঁদ 27.5 দিনে, মানে 27+1 দিনে চাঁদের রেসপেক্টে পৃথিবীর চারিদিকে ঘোরে। আর আমি যেটা বললাম সেটা পৃথিবীর রেসপেক্টে, চাঁদ পৃথিবীর চারিদিকে 29.5 দিনে এক পাক খায়। এই বিষয়টা বোঝার জন্য আরেকটু বললে ভালো হতো। তবুও এই যে প্রতিদিন চাঁদ এক একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে সরে সরে যায়, বলা হয় 27টা নক্ষত্র। এই জন্য একেই বলে, এই প্রত্যেকটা দিনকে বলে তিথি। এখন গ্রহণ কেন হয়, কোন তিথিতে হয়? বিষয়টা হচ্ছে, চাঁদ যে রাস্তায়, যে পথ ধরে পৃথিবীর চারিদিকে ঘোরে, সেই পথটা যদি আমি একটা তল ধরি, সেই পথ তলটা সূর্যর চারিদিকে পৃথিবী যে পথ ধরে ঘোরে, সেই তলটার সাথে 5.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ফলে চাঁদ, পৃথিবী, সূর্য এক লাইনে হয় প্রত্যেক অমাবস্যায় বা পূর্ণিমায়। কিন্তু প্রত্যেক পূর্ণিমায় এক লাইনে হলেও অমাবস্যা গ্রহণ তো হয় না। কেন হয় না? কারণ ওইটা যে চাঁদ যে পথে ঘোরে সেই পথটা, আর পৃথিবী যে পথে ঘোরে সেই পথটা, এই দুটো তল একে অপরের মধ্যে 5 ডিগ্রির মতো ডিফারেন্স আছে। ফলে চাঁদ, পৃথিবীর যে ছায়াটা পড়ছে, সেই ছায়াটার মধ্যে দিয়ে সবসময় চাঁদ যায় না সব পূর্ণিমায়। বোঝা গেল ব্যাপারটা? এই কারণে সব পূর্ণিমায় গ্রহণ হয় না। আচ্ছা, আরো কিছু জানার থাকলে? একজন জিজ্ঞেস করছে যে সংস্কার ও কুসংস্কার সম্বন্ধে কিছু বলো। আমাদের আশেপাশে অনেক গুণী মানুষ এখনো অনেক নিয়ম পালন করছেন। হ্যাঁ, এটা নিয়ে আমার বাড়িতেও আমার মায়ের সঙ্গেও খানিকটা চললো আর কি। বোঝানোর চেষ্টা করলাম যে প্রতিদিনই তো আমরা এই পৃথিবীর ছায়ায় আসি, প্রতি রাতেই। প্রত্যেক রাতে যে আমরা ঘুমোই, কাজ থেকে ফিরি এবং দুপুরের রান্না করা খাবারটা আমরা রাতে খাই, বা রাতের বেঁচে যাওয়া খাবারটা পরের দিন সকালে খাই, বা এত যে হোটেল, রেস্তোরাঁ, সমস্ত কিছুতে যে খাবারগুলো এই সময়ে তৈরি হয়, তাহলে ফলে এটা প্রবলেম হয়েছে। ফলে কুসংস্কারাচ্ছন্ন মনের অধিকারী আমরা অনেকেই। ফলে এই বিষয়টা নিয়ে সকলের সঙ্গে আমরা যারা একটু বিজ্ঞান মনস্ক হওয়ার চেষ্টা করি, আমরা যারা এই সব যুক্তি বুদ্ধিগুলো দিয়ে প্রাকৃতিক নিয়মগুলোকে বোঝার চেষ্টা করি, দেখুন যারা এই গল্পগুলো করে, যারা এখনকার কেউ কিন্তু এই জিনিসটা জানে না, যে তারা কিন্তু কেউই জানে না, বা জেনে জন্মানোর সময় জেনে জন্মায় না যে গ্রহণের সময় খাবার খেতে নেই, গ্রহণের সময়কার খাবার ফেলে দিতে হয়, বা মহিলাদেরকে নানা রকমের নিয়ম কানুন মানতে হয়। সেই বিষয়গুলো কিন্তু আমরা কেউ জানি না, আমাদের জেনারেশনের বা আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু কেউ জেনে আসছে না, তাদেরকে বলা হচ্ছে। বড়রা যারা জানে তারা বলছে। এখন তারা যদি যুক্তি বুদ্ধি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে, তাহলে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। তবে আমার ধারণা, আমার সাজেশন, যে আমরা যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করি, বিজ্ঞান কর্মী বলে মনে করি, তাদের পথে নামা উচিত। আমার ধারণা, তাদেরকে যদি বোঝাতে পারি
যুক্তি বুদ্ধি বিজ্ঞান দিয়ে বোঝাতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে অনেকটা বেরোতে পারবো। এবং আজকে রাতে আমাদের 12টার পরেই মাংস ভাত ব্যবস্থা আছে, কেউ আসলে চলে আসতে পারে। একেবারেই তাই, একেবারেই তাই। আমি ফেসবুকে আমরা করেছি, আমরা এখানে যে কজন আছি সবাই খুব সিরিয়াস নিয়েছে লাইভ করছি বলে। আমরা যেটা করছিলাম যে মানে আমার বাড়িতেই বিষয়টা শুরু হয়েছিল। তো আমরা কি করলাম যে আমরা রবিমার গ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির পক্ষে যে কজন আমরা সদস্যরা আছি, আমরা সবাই ঠিক করেছি যে আজকে আমরা এটা আগেই ঠিক করে রেখেছিলাম, আমরা মাংস কিনে নিয়ে আসবো, ছাদে আমাদের রান্না হবে। এই ধরনের নানা রকমের এই ধরনের কোনো প্রাকৃতিক অবজারভেশন হলেই আমরা এই ধরনের ছাদে আমরা করি। তো আজকে বিশেষ করে যে আমাদের আজকে মাংস রান্না হবে এবং আমরা খাবো, এবং ওই গ্রহণ চলাকালীনই খাবো। ফলে এখন রান্না চলছে, রাজু রান্না করছে, প্রশান্ত এখনো এসে পৌঁছয়নি, একজন গেছে মিষ্টি আনতে, প্রভাতদা আছো কিনা জানি না, প্রভাতদা আসবে বলেছে, তন্ময়দা এবং পল্টুদা এরা দুজন আসবে, বাপিদা এসছিলেন কিন্তু থাকতে পারেননি কোনো কারণে, চলে গেছেন, ছেলেকে নামিয়ে দিয়ে। আমাদের সঙ্গে রোদ্দুর আছে। রোদ্দুর, কেমন লাগছে আমাদের এই আজকে? তোমার কি মনে হয় যে এই যে নিয়ম কানুনগুলো মানা হয় যে খাবার খাওয়া যাবে না বা যে অতিরিক্ত খাবারটা থাকবে সেটা ফেলে দিতে হবে, হ্যাঁ, এই নিয়মগুলোর সঙ্গে কি গ্রহণের কোনো যোগাযোগ আছে বলে মনে হয় তোমার? আমার তো কোনো মনে হয় না। এটা একটা প্রাকৃতিক মহাজাগতিক একটা বিষয়, তার সঙ্গে খাবারের যে কোনো সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, এটা সূর্যের আলোর সাহায্যে যে আমাদের অনেক ফসল তো তৈরি হতে সাহায্য হয়, সেইটা আলাদা, কিন্তু এখানে যে গ্রহণের সঙ্গে যে এর কোনো সম্পর্ক আছে সেইটা একটু আশ্চর্যজনক। হ্যাঁ, ভালো বলেছিস। দেখ, তুই 10-এ পড়িস, হ্যাঁ, ওরদূর তোর ক্লাস তো 10, মাধ্যমিক দিবি, তোদের কিন্তু জোয়ার ভাটা ইত্যাদি আছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, এবং ভরা জোয়ার মরা জোয়ার সবটা কিন্তু গ্রহণের ওপর। হ্যাঁ, এই গ্রহণ বলছি কেন, মানে কি বলে, এই পূর্ণিমা অমাবস্যার ওপর। হ্যাঁ, কিন্তু সব পূর্ণিমায় তোমরা যেভাবে পড়েছো ওখানে, সব পূর্ণিমায় তো তাহলে গ্রহণ হওয়ার কথা, সব অমাবস্যায় সূর্যগ্রহণ হওয়ার কথা হয় না তো? আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, খুব ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, সবাই শোনো এটা, যে যখন কোনো গ্রহণ আসে একা আসে না, অন্তত এক জোড়ায় আসে। এবং যদি আগের বারেরটা দেখো, 2018 সালে, 2015 সালে, 2025 সালে, এরও এই যে আজকেই বলে দিচ্ছি, এর আগে একটা চন্দ্রগ্রহণ গেছে পার্শিয়াল, যেটা আমরা দেখতে পাইনি, সূর্যগ্রহণ গেছে, এই আজকে চন্দ্রগ্রহণ, তাও টোটাল আমরা দেখতে পাচ্ছি। এবং এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়ার বেশ খানিকটা জায়গা, হ্যাঁ, আমরা দেখতে পাবো, আফ্রিকারও বেশ কিছু দেশ দেখতে পাবে, প্রায় গোটাটা, কিন্তু আমেরিকারা দেখতে পাবে না, কারণ হচ্ছে আমেরিকারা এই সময় ওদের দিন, তাই না, ওরা দেখতে পাবে না। তাহলে দেখো, আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম, চাঁদের পশ্চিম দিক, অর্থাৎ আমরা যে অংশটা পূর্ব দিকে দেখছি, আমাদের বাঁ দিকে দেখছি, সেই অংশটা কিন্তু কালো হচ্ছে। কটা বাজে? 10:04। 10:04, 11টাই পুরোপুরি ব্ল্যাক হতে শুরু করবে। তখন দেখবে, এখন এই ব্রাইটনেসের ডিফারেন্সের কারণে ওইটাকে এত কালো দেখছি, অতটা কালো দেখার কথা না। কিন্তু এরপরে যখন দেখো, ওই বডিটাও দেখতে পাচ্ছি কিন্তু আমরা সরাসরি। আপনাদের কাছে যাদের টেলিস্কোপ নেই, তারা কিন্তু খালি চোখে এটা উপভোগ করতে পারে, যে খালি চোখে দেখা যাচ্ছে, একদম খালি চোখে, কোনো বিপদ নেই, নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করতে পারেন। এবং আশেপাশের সারা পাড়াকে জাগিয়ে দিন, হ্যাঁ, ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাইকে জাগিয়ে দিন, সবাইকে দেখতে বলুন, কোনো বিপদ নেই। যারা গর্ভবতী মহিলা বা অন্যান্য যেসব নিয়মগুলো আমার সব জানা নেই, কুসংস্কারগুলো, তাদের সবাইকে বলুন যে ধরুন আপনি একটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন, আপনার মাথায় সূর্যদেব আলো দিচ্ছেন, এখন ছাতাটা ভেদ করে আপনার যাতে রোদ্দুরটা না লাগে সেই কারণেই তো ছাতা নিয়েছেন। তাতে কি আপনার ছাতার তলায় করে আইসক্রিম খেতে অসুবিধা হয়, বা চটপটি মেখে খেতে অসুবিধা হয়, বা ঘুগনি কিনে ছাতার তলায় দাঁড়িয়ে আরামসে খাচ্ছেন, তখন তো দোষ হয় না? তো ওই রকমই ছাতা যেরকম ছায়া করে, তেমনি সূর্যের আলোটা পৃথিবীর গায়ে পড়ে তার উল্টো দিকে একটা ছায়া হয়, যে ছায়াটাই আমাদের রাত।
প্রত্যেক দিন রাত হয়, তা রাতে তৈরি খাবার কি আমরা ফেলে দিই না তো। ফলে এই যে গ্রহণের বিষয়টা সেটাও এই একই, নতুন কিছু ঘটছে না, নতুন কিছু ঘটনা ঘটছে না, সাধারণ ঘটনা যে পৃথিবীর যে ছায়াটা প্রলম্বিত হয়ে পড়েছে মহাশূন্যে, সেই অংশটার মধ্যে দিয়ে চাঁদ যাচ্ছে, এই হচ্ছে কথা। ক্যামেরা একটু বেশি জায়গা খেয়ে নিচ্ছে ওই কালো অংশটা, কিন্তু খালি চোখে দেখলে একটা তাও অল্প জায়গা আছে, কিন্তু খালি চোখে একটা শার্প পয়েন্টটা এসছে, যে একটা শার্প লাইন বোঝা যাচ্ছে। সেটা সেই অংশটা এই ব্রাইটনেসের ডিফারেন্সের কারণে, মানে এতটা ডিফারেন্সের কারণে ওরকম কালো মনে হচ্ছে, কিন্তু এই গোটা বডিটা কখনোই হারিয়ে যাবে না। আমি এই আলোচনাটা আগেও করছিলাম, আবার বলছি, এই গোটা বডিটা কখনোই হারিয়ে যায় না, পুরোপুরি ব্ল্যাক হয়ে যায় না, বডিটা আবার আমাদের নজরে চলে আসে। কারণ গ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় গোটা চাঁদের দেহটা একেবারে অন্ধকারে চলে না যাওয়ার প্রধান কারণ হলো আলোক বিচ্ছুরণ। আমাদের যে চারপাশে যে আবহমণ্ডল আছে, সেই আবহমণ্ডলে আলোক বিচ্ছুরিত হয়ে লালচে আলোটা বিশেষত চাঁদের গায়ে পৌঁছয়। ফলে আমরা টোটাল এক্লিপসে চাঁদকে লালচে, কমলা বা একটু রেডিশ, হ্যাঁ, তামাটে এইরকম দেখি। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাই, তারপর 11টার ঠিক আগে আবার ফিরে আসবো। একদম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন। একজন লিখেছে, দাদা এটা কি ফোন দিয়েই শুট করছো? হ্যাঁ, এটা আমরা আমাদের যে টেলিস্কোপ আছে আমাদের অবজারভেটরিতে, সেই টেলিস্কোপ 102 mm এর ব্রেসার কোম্পানির, জার্মানির তৈরি একটা টেলিস্কোপ আছে আমাদের। সেই টেলিস্কোপে আমরা সরাসরি টেলিস্কোপের আইপিসে আমাদের ফোনটাকে অ্যাডাপ্টার দিয়ে লাগিয়েছি এবং সেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সেটাই আমরা লাইভ করছি। আমরা 11টার সময় আসব, 11টার একটু আগে 5 মিনিট আগে আসব, যখন টোটাল লুনার এক্লিপসটা শুরু হবে, অর্থাৎ প্রচ্ছায়াতে যে ডার্ক জোনে চাঁদের দেহটা ঢুকতে শুরু করবে, প্রবেশ করতে শুরু করবে, সেই সময়ে খানিকটা আসব। আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর জানি না এটা, তাই আমি শুধু সেই ভয়টা পেয়েছিলাম বলেই আমি এই পেনাম্বরাতে ঢোকার পর থেকে এই লাইভটা করে ফেললাম আর কি। কারণ পরে কি যে আছে কপালে, কারণ এই যে টাইমটা 2000 সাল থেকে আমাদের একটা ডেটা দেখছিলাম, আমরা আমাদের আলোচনা করছিলাম যে 2000 সাল থেকে এই সময়টা যে কটা এক্লিপস পড়েছে, আর সাধারণত জুন জুলাই মাসে এক্লিপস বেশি পড়ে। হ্যাঁ, এটাও একটা আলোচনার বিষয় আছে। ঠিক আছে, আমার এর জন্য একটা মানে পিপিটি তৈরি করেছিলাম, কিন্তু কম্পিউটারটা খারাপ হয়, আমরা আলোচনা করতে পারলাম না। এমনি তোমাদেরকে আমরা যেটা বলছি, মানে সবাইকে আমরা বলছিলাম যে আলোচনা করছিলাম যেটা, যে জুন জুলাইতে জেনারেলি এইগুলো পড়ে, এক্লিপসগুলো আসে। আর যেটা বলছিলাম যে কোনো এক্লিপস একা আসে না, তোমরা জেনে রাখো সামনের 21 তারিখে, হ্যাঁ, মানে 2 সপ্তাহ পরেই একটা 21 তারিখে না 17 তারিখে, যাই হোক, সামনে একটা সোলার এক্লিপস আছে। হ্যাঁ, যদিও সেটা আমরা আমাদের এখান থেকে দেখতে পাবো না। কোথায়? হ্যাঁ, পার্শিয়াল সোলার এক্লিপস আছে, আমেরিকা বা ওই অঞ্চলটা থেকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে এখান থেকে যাই। যারা চারপাশে কেমন, চারপাশে কেমন, ওটা মেঘের কারণে হয়েছে, একটা ওই স্ট্যাটাস, একটা মেঘ আছে। আমরা চাঁদের বাদিকে, আপনারা তো অনেকেই মানে আকাশের দিকে দেখছেন, এই সুযোগে একটু বলি, চাঁদের বাদিকে মানে পূর্ব দিকে, চাঁদ যেখানে আছে সেই লোকেশন থেকে যদি একটু নর্থ ইস্টে ক্রস করে একটু দেখি, তাহলে একটা স্থির তারা দেখতে পাবো। ওটা তারা নয়, ওটা আসলে শনি গ্রহ। তো ওটা দেখতে পারে অনেকেই, মানে আমরা দেখি শনিটা একবার দেখতে পারি কিনা। সরাচ্ছে প্রকাশ। হ্যাঁ, না, তুই বস ওর দূর। আরে না না, অসুবিধা হবে না। এখন একটু শনিটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, দেখা যাক।
কিন্তু ফোনে কি আর হ্যাঁ সেটাই, ফোকাস করতে পারবো কিনা জানি না। কোথায় ছিলে? শনিটা বোধহয় আমরা খালি চোখেই দেখতে হবে, যদি দেখতে হয়। পেয়েছি। এই তো পেয়েছি, পেয়েছি, কিন্তু বোঝা কি যাবে, বলয় টলয় সব। দেখো ওই তো দেখা যাচ্ছে শনির বলয়, দেখ ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব এটা যেহেতু এইটা শনি, কিন্তু এর বলয়টা আমরা খুব আনস্টেবল। চোখে যা দেখি তার থেকে আনস্টেবল দেখছি, তার থেকে খুব ভালো দেখছি না। ওপরটুকুতেই দেখা যাচ্ছে। দাগ কেন মাঝখানে গেল? আরে ওটা সাপোর্ট। বোঝা যাচ্ছে বেশ ভালো, এই তো ভালো বোঝা যাচ্ছে। দেখো বলয়টা আরেকটু সাফ করার চেষ্টা করছি। ওই ওই যে ওই এইটা হচ্ছে শনির টরটা কি বলয়। দেখা যাচ্ছে, ওইটা কি চাঁদ? এত কালো না না না, এটা হচ্ছে শনি গ্রহ। এই সুযোগে আমি একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কতটা ভালো দেখতে পাচ্ছে ফোনে জানি না। আমার ফোন খুব একটা বড় লোকের ফোন নয়। এই শনির ওপরে ঠিক যে তারাটা জল করছে, ওটা কি চাঁদ? সেটাই ওটা চাঁদ নয়, ওটা আলো রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে শনি। বন্ধুরা যারা আছো, ছাত্র ছাত্রী, আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজন যারা আমার ফেসবুকে আছেন, যারা একটু বিজ্ঞান মনস্ক হতে চান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের প্রতি আমার অনুরোধ, এই যে শনিকে দেখুন, ওই যে পাড়ার মোড়ে, রাস্তার মোড়ে যে শনি ঠাকুর দেখেন, তার যে গোফটা না, দেখুন এই বলয়টা অনেকটা গোফটার মতো লাগছে। হয়তো এই থেকেই শনি ঠাকুরের গোফটা এসছে, আমি জানি না। আমি কাউকে অপমান করছি না বা কারোর বিশ্বাসে আঘাত করছি না, কিন্তু একদিন তো মানে আমরা জাস্ট 500 বছর আগে জেনেছি যে পৃথিবীর চারিদিকে, এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, তাই না? ফলে এই যুক্তিগুলো একটু আমাদের ভাবনা চিন্তা করা উচিত। আমাদের যে পরবর্তী জেনারেশন, এই যে আজকে গ্রহণ চলছে, এই গ্রহণে অনেক মানুষ তাদের অত্যন্ত পরিশ্রম করে যে আয় করেছে, সেই টাকা দিয়ে কেনা খাবারটা, ফলটা, হ্যাঁ, রান্না করা ভাতটা হয়তো ফেলে দেওয়া হবে শুধুমাত্র এই অন্ধবিশ্বাসের কারণে। তাহলে তাদেরকে বলুন কি যুক্তি আছে আপনার কাছে? ফলে আমি কারোর যে বিশ্বাসে যারা বিশ্বাসী, সেই বিশ্বাসকে আমি আঘাত করতে চাইছি না, কিন্তু যে সমস্ত সংস্কার, যে সমস্ত বিশ্বাস আমাদের দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের অর্থনৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে, সেই ধরনের সংস্কার থেকে তো আমাদের বেরিয়ে আসাটাই সভ্যতা, তাই না? তো এই হচ্ছে শনি গ্রহ। দেখো তোমরা সবাই দেখো, আমাদের ওই ক্যামেরাটা তো আমরা দেখতে পারি একটু উপর। আচ্ছা, 60 mm এর টেলিস্কোপটা সেট করতে পারিস? ওটা তো দেখতে পাবি। ওটা একটা স্ট্যান্ড ইউজ কর, তাহলেই হয়ে যাবে। কিন্তু উপরে তো আমাদের আকাশ দেখায় শনি হয়ে যেতে পারে। আর শনি দেখে আপনাদের কেমন লাগছে? আজকে যদিও শনিবার না, রবিবার, নিয়ে একবার ওপর দিকে আছে তাকাও। তবে হ্যাঁ, আমি শনি পুজোর ওই যে সিন্নি খেতে খুব ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি। আমাদের এই অবজারভেটরির প্রত্যেক মেম্বার ওই লাইন দিয়ে শনি পুজোর প্রসাদ খায়, মানে বিশেষ করে সিন্নি চুমুক দিয়ে খায়। কালকেই ছিল শনিবার। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে শেষ করছি, কি বলো তোমরা কি বলছো? আমরা এখানে শেষ করছি। আচ্ছা, আরেকবার আমি চাঁদটা দেখাই, শনি থেকে বেরিয়ে যাচ্ছি, আরেকবার চাঁদটা দেখিয়ে আমরা। আচ্ছা একটা কোশ্চেন আছে, হ্যাঁ, লাল রঙের কখন হবে? লাল রঙের হবে, আমি আগেও বলেছি কয়েকবার, লাল রঙের হবে এই যে এখন পেনামব্রাতে চাঁদ ঢুকেছে, অর্থাৎ উপচ্ছায়া অঞ্চলে, যে ছায়াটা খুব একটা গাঢ় নয়। যখন গাঢ় ছায়া, ডার্ক জোনে ঢুকবে, যেটাকে আমরা প্রচ্ছায়া বলি বা আমরা বলি, সেই আমরাতে যখন চাঁদ ঢুকবে, সেই টাইমটা হচ্ছে ঠিক 11টা। আমরা 11টার 5 মিনিট আঁকবো, তখন থেকে চাঁদ টোটালিটিতে প্রবেশ করবে। টোটাল হবে মোটামুটি 11:40 নাগাদ। যারা ছবি তুলতে চান চাঁদের টোটাল এক্লিপসের সময়, যখন চাঁদকে রক্তাভ দেখায়,
একটু লালচে দেখায়। তবে হ্যাঁ, আজ আমরা কিন্তু যারা ভারতবর্ষ থেকে দেখছি তারা কিন্তু খুব একটা লালচে দেখতে পাবো না, কারণ একটু কম দেখাবে আর কি। কারণ আমরা চাঁদকে যখন লালচে দেখাবে, চাঁদের যখন টোটাল এক্লিপস চলবে সেই সময়ে চাঁদ থাকবে আমাদের ঠিক মাথার ওপরে। যখন মাথার ওপরে থাকে তখন যে প্রভাবটার কারণে এক্লিপস, টোটাল এক্লিপসে চাঁদকে লালচে দেখায়, সেই প্রভাবটা খানিকটা কম হবে। সেই কারণে আমরা চাঁদকে একটু অতটা হয়তো লালচে দেখাবে না আমার হিসেব মতো, দেখা যাক। আচ্ছা, আমি চাঁদটাকে আরেকবার ধরার চেষ্টা করছি, আরেকবার ধরার চেষ্টা করে আমরা লাইভটা ফিনিশ করব, তারপর আবার আসবো 11টার আগে, আবার আসবো 10:55 নাগাদ আবার আসবো আমরা। আচ্ছা, এটা একটু 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 টাইট কর না। কোনটা? এটা প্রশান্ত, ওইখানে দুটো দেখা আছে। এটা কোনটা? এটা তো দেখা না, দেখা। এটা কি? এটা কি আমি দেখতে পাচ্ছি? এটা এটা ওটা টাইট দে দুটোই। ওখানে ওটা ঘোরাস না। এটা না? না, কোনটা? এই পিছনেরটা? ওই দুটো টাইট দে, ওই যে ছোট ছোট নাট দুটো। হ্যাঁ বাবা, একটু লাই না, একটু টাইট দে না। অনেক টাইট দে। কোনটা? হয়নি বাবান, আর যেটা সেটা ঘোরাস না, দাঁড়া। এটা নাকি? এই জন্য বলি একটু গ্লাসগুলো কর। তুমি ওটা ওটা বলছো? যেটা খুশি ঘোরাস কেন, দুটো তো অ্যাক্সিস, টেলিস্কোপের দুটো অ্যাক্সিস। আচ্ছা, আমরা চাঁদটা আরেকবার ধরছি। এসেছিল মাঝে একবার এসে চলে গেছে, এইদিকে সরে গেছে, চাঁদ এদিকে সরে এসেছে। চাঁদটা কিন্তু এখন ভালো ইয়ে চাঁদটাকে আরেকবার ধরার চেষ্টা করছি আমরা। ডেকে যাচ্ছে। উল্টো ঘোরাতে হবে। এবার জুম আউট না জুম ইন করতে সেই হবে। এটা ছোট হচ্ছে না কেন? কোনটা দেখতো কি হলো? হ্যাঁ, না চলছে। যেটা ভয় পাচ্ছিলাম, আবার মেঘ এসে গেছে রে, ভালো মতো মেঘ এসে গেছে। আমরা তাও খানিকটা শার্প করার চেষ্টা করছি। আচ্ছা, পুরো মেঘে ঢেকে গেল। না এটা মেঘ এসে গেছে, মেঘে মেঘে, গ্রহণে নয়। না না, এটা জানি না, এমন করে আস্তে আস্তে হচ্ছিল, সবাই এটা মেঘলা হয়ে গেছে আর শার্পনেস হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে ফিনিশ করছি। যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা 11টার কিছু আগে আগে আসবো। আকাশের যে অবস্থা জানি না, সবাই প্রে করুন যাতে টোটাল লুনার এক্লিপসটা দেখতে পাই। অনেক ধন্যবাদ সবাইকে।